দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 এর সন্ধ্যা 7টার সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছি আমরা দুজন, আমি তামিমুর রহমান তন্ময় এবং আমি সঞ্জিতা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 3 বছর 3 মাস পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের মতে, রোহিঙ্গা প্রত্যাবাসনের মুখে সহযোগিতার কথা বললেও বাস্তবে মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য বহু গুণ বাড়িয়েছে ক্ষমতাবান অনেক দেশ। এমন পরিস্থিতিতে রোহিঙ্গা সংকট নিরসনে আন্তর্জাতিক মহলের কার্যকর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন লাকমিনা জাসমিন সোমা। প্রত্যাবাসন শুরুর জন্য বিভিন্ন ধাপে মিয়ানমারকে এ পর্যন্ত 6 লাখ রোহিঙ্গার তালিকা দিয়েছে বাংলাদেশ। আর মিয়ানমার তার নাগরিক হিসেবে পরিচয় নিশ্চিত করেছে মাত্র 30,000-এর। এর মধ্যেই বিশ্বব্যাপী শুরু হয় করোনা মহামারী, আসে মিয়ানমারের জাতীয় নির্বাচন। পরিস্থিতির সুযোগ নিয়ে প্রত্যাবাসন প্রক্রিয়া থেকে পুরোপুরি সরে গেছে দেশটি। মিয়ানমারকে রাজি করাতে ভারত ও চীনের কার্যকরী সহযোগিতা নিয়ে সমালোচনা আছে সংকটের শুরু থেকেই। 3 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত পাঠাতে না পারায় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই মুহূর্তে আমি ব্যর্থ বলবো না, আমি বলবো যে প্রচেষ্টাটা এখনো প্রত্যাশিত পরিমাণে সফলতা দেখবার প্রয়োজন ছিল। সেই জায়গায় বা সেই পরিমাণে আমরা প্রত্যাশিত সাফল্যটা পাইনি। দ্বিপাক্ষিক সমাধানের চেষ্টা যে বাংলাদেশ করেছে সেটা ঠিকই ছিল। 3 বছর ধরে আমরা এই পর্যায়ে যে চেষ্টা করেছি তাতে কোনো ফলপ্রসূ হয়নি, হবেও না। তবে আমার কাছে যেটা মনে হয় দীর্ঘ সময় সেই অনুযায়ী আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। গেল 3 বছরে জাতিসংঘের ভূমিকা নিয়েও হতাশ বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, পশ্চিমা দেশগুলো মানবাধিকারের কথা বললেও বাস্তবে মিয়ানমারের সাথে ব্যবসা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। যারা হিউম্যান রাইটসের কথা বলেন পশ্চিমা শক্তিগুলো, তারা কিন্তু তাদের সাথে ব্যবসা বাণিজ্য ঠিকই করে যাচ্ছেন। আমরা হিসাব করে দেখলাম গত 3 বছরে আপনার যখন তারা পারসিকিউশন করতেছে, হিউম্যান রাইটস ভায়োলেট করছে, আপনার বিভিন্ন দেশের ওদের সাথে ট্রেড 5 থেকে 15 গুণ বেশি বৃদ্ধি হয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসন ঝুলে গেলেও আপাতত 1 লাখ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর নিয়ে তৎপর বাংলাদেশ। এ নিয়ে বিভিন্ন মহলের আপত্তি থাকলেও খুব শিগগির এটি বাস্তবায়নের পথে সরকার। লাকমিনা জাসমিন সোমা, নিউজ 24, ঢাকা। শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া যাবে না। গেল 18 মার্চের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নিয়ে থাকলে তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করতে হবে। এক বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। করোনা প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জটিলতা তৈরি করবে এমন মত প্রতিষ্ঠান প্রধানদের। তবে সমস্যা হওয়ার কথা নয় বলছেন বোর্ড প্রধানরা। আরও জানাচ্ছেন সজল দাস। শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নেওয়া যাবে না। বুধবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের আওতাভুক্ত, এমপিওভুক্ত ও এমপিও বিহীন প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের কাছ থেকে শুধুমাত্র টিউশন ফি নিতে পারবে। 18 মার্চের পর থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো টিউশন ফি ছাড়া অন্য কোনো ফি নিয়ে থাকলে তা টিউশন ফির সঙ্গে সমন্বয় করতে হবে। আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা বলছেন, এই সিদ্ধান্ত তাদেরকে আরও সমস্যায় ফেলবে। তবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলছেন শিক্ষা বোর্ড প্রধানরা। করোনা প্রেক্ষাপট সবাই মিলেই মোকাবেলা করতে হবে বলেও মত তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শওকত জাহান। শওকত জাহান, আপনাকে স্বাগত জানাচ্ছি। করোনাকালে বেসরকারি স্কুল কলেজে শুধু টিউশন ফি নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। অন্য ফি নেওয়া হলে তা ফেরত অথবা সমন্বয়ের কথা বলছেন। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন আপনি? আমি মনে করি যে এটা ঠিকই আছে। সরকারি যে নির্দেশনা এটা ঠিক, সঠিক। কিন্তু আমি যে স্কুলটার কথা আপনি নামটা বললেনই, সেই স্কুলে এই টিউশন ফিটাই আমরা ঠিক মতো আদায় করতে পারি না। কেননা ওই এলাকাটা ওখানে মধ্যবিত্ত বাচ্চারা এবং নিম্ন মধ্যবিত্ত বাচ্চারা পড়াশোনা করে।
তারা ওই টিউশন ফি অনেক কনসেশন এবং স্কুল অলরেডি তাদেরকে 25% কনসেশন করে দিয়েছে। কাজে বাড়তি নেয়ারই প্রশ্ন আসে না। আর বাড়তি যদি কেউ নিয়ে থাকে এই সময়টা, এখন দুরবস্থা সবারই, তাইলে আমি মনে করি যে যদি বাড়তি নিয়ে থাকে সেটা ঠিক না। যদি কোনো প্রতিষ্ঠান নিয়ে থাকে তবে সেটা যে কোনো ভাবে হোক অ্যাডজাস্ট করে দেবে অথবা ফেরত দিতে পারে গার্জিয়ানদেরকে। এই তো, কেন কোনো অন্য লেখাপড়ার ব্যবস্থাটাই তো বিপর্যস্ত, তাই না? লেখাপড়ার বিপর্যস্ত। করোনা আসলে কতটা চাপে ফেলেছে বেসরকারি স্কুল কলেজগুলোকে? আমরা জানি অনেক শিক্ষকদের বেতন দিতে সমস্যা হচ্ছে। যে চাপ আসলে তৈরি হয়েছে তা মোকাবেলায় আসলে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন? দেখেন, এইসব যে স্কুলগুলো, বেসরকারি স্কুলেরও তো আবার ভাগ আছে। কিছু স্কুল গভর্নমেন্ট থেকে তারা সহযোগিতা পায়, কিন্তু এইসব স্কুল তো সরকার থেকে কোনো রকম সহযোগিতা নেই, শুধু টিউশন ফির উপরে নির্ভরশীল। এই টিউশন ফি দিয়েই তাদের বাড়ি ভাড়া দিতে হয়, ইলেকট্রিক বিল দিতে হয়, এক কথায় যাবতীয় খরচ সবকিছুই বহন করতে হয়। সেখানে টিচারদের বেতন এমনিতেও অন্যান্য অনেক প্রতিষ্ঠানের চেয়ে কম থাকে, যেখানে সরকারি অনুদান থাকে এখানে তা নেই। তো সেটাও এখন দিতে পারছে না, কেননা শুধুমাত্র যদি যারা আর কি ক্লাস করছে ওই জুম ক্লাস বা ইউটিউব তাদেরকেই দেয়া হয় বেতন, এবং সেটাও পরিমাণটা ঠিক না, কেন বাড়ি ভাড়াই চলে যায় অর্ধেক। শওকত জাহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, বেসরকারি স্কুল কলেজে শুধু টিউশন ফি নেওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছিলেন রাজধানী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষিকা শওকত জাহান। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা ফি, টেস্ট ফি সহ অন্যান্য ফি সরকারিভাবে নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক। বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলোর স্বাস্থ্যসেবা বিষয়ক পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। এক্ষেত্রে বেসরকারি হাসপাতালগুলোকে ক্যাটাগরিভুক্ত করে দেওয়া হবে। মন্ত্রণালয় কিছুদিনের মধ্যে কমিটি গঠন করবে। এই কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। স্বাস্থ্যমন্ত্রী সভায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বেসরকারি হাসপাতালগুলোকে আবারও প্রস্তুতি রাখার পরামর্শ দেন। এ সময় জনগণকে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আরও সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হত্যা, আত্মহত্যা, ধর্ষণের মতো সামাজিক নানা অপরাধের ঘটনা। সমাজবিজ্ঞানীরা বলছেন, করোনা প্রেক্ষাপটে সৃষ্ট আর্থিক হতাশা বাড়িয়েছে সামাজিক ও পারিবারিক অপরাধ প্রবণতা। এছাড়া আইন আছে, প্রয়োগ নেই। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বেঁচে যাওয়ার সুযোগ সহ সামাজিক সুরক্ষায় সরকারের নেওয়া সীমিত পদক্ষেপকে দুষছেন সমাজবিজ্ঞানীরা। সজল দাসের আরেকটি প্রতিবেদন। এই আহাজারি সন্তান হারানো মায়ের। বাগেরহাটের মোড়েলগঞ্জে 3 দিন আগে ঘুমন্ত মা বাবার কোল থেকে চুরি হওয়া 17 দিন বয়সী সঞ্জিদার মরদেহ বুধবার পুকুর থেকে উদ্ধার করে পুলিশ। সকালে ভাসমান অবস্থায় পেয়ে গ্রামবাসীকে জানাইছে, আমাদের জানাইছে, আমরা প্রশাসনে জানাবার পরে তারা আসছে। সঠিক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি আমরা। পৃথক ঘটনায় গাজীপুরের কালিয়াকৈরে স্কুল শিক্ষার্থী লামিয়ার গলা কাটা মরদেহ বাড়ির পাশের খাল থেকে উদ্ধার করা হয়। পায়ে নুপুর ছিল, এগুলোর জন্য করলো না কোনো খারাপ উদ্দেশ্য কারণে এগুলো করলো, আসলে এই জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে। জয়পুরহাটে পারিবারিক কলহে স্বামীর হাতে স্ত্রী খুন, কিংবা নওগাঁয় একটি ক্লিনিক থেকে উদ্ধার হওয়া তরুণীর ঝুলন্ত লাশ, এসব ঘটনা সামাজিক অপরাধ বৃদ্ধির বিষয়টিকে প্রমাণ করে। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত ধর্ষণ হয়েছে 1349টি, স্বামীর হাতে খুন হয়েছেন 205 জন নারী, শিশু হত্যার ঘটনা ঘটেছে 485টি, যাদের অধিকাংশের বয়স 6-এর নিচে। করোনা প্রেক্ষাপটে হঠাৎ চেপে বসা দুশ্চিন্তা মানুষকে অপরাধ প্রবণ করে তুলছে, এমন মত সমাজবিজ্ঞানীর। আমাদের সব ধরনের আইন আছে, কিন্তু তার প্রয়োগ নেই। এই প্রয়োগ নেই বলে যত্রতত্র অপরাধ হচ্ছে এবং অপরাধীরা আশকারা পেয়ে যাচ্ছে। আর উপরন্ত আমাদের এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠানে সীমাবদ্ধতা আছে। এই তার উপর আবার আছে রাজনৈতিক প্রভাব। আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি সরকারের সামাজিক সুরক্ষা খাতের সঠিক ব্যবহার এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে বলেও মত এই সমাজবিজ্ঞানীর। এই করোনার কারণে যারা নাকি চাকরি হারিয়েছে, যাদের আয় কমে গেছে, এদের জন্য সরকারি ব্যবস্থাপনায় হোক, বেসরকারি প্রতিষ্ঠানের
মাধ্যমে হোক সাহায্য সহযোগিতা বা আর্থিক প্রণোদনা থাকতে হবে, নাহলে কিন্তু এটা একটা ভয়াবহ রূপ ধারণ করবে আগামী। সজল দাস, নিউজ 24, ঢাকা। রেজিস্ট্রার ডক্টর আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তারের প্রতিবাদে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক বিধান রঞ্জন রায় ও সিনিয়র চিকিৎসকদের প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ করে রাখেন চিকিৎসক ও নার্সরা। রেজিস্ট্রারের মুক্তি এবং মামলা প্রত্যাহার সহ 3 দফা দাবি তাদের। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ইনস্টিটিউটের পরিচালক। আলী তালুকদারের রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকালে রাজধানীর শেরেবাংলানগর সরকারি স্টাফ কোয়ার্টারের বাসা থেকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের রেজিস্ট্রার ডাক্তার আব্দুল্লাহ আল মামুনকে আটক করে আদাবর থানা পুলিশ। এএসপি আনিসুল করিম হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় 2 দিনের রিমান্ডে। এর প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা 3টি দাবি নিয়ে অবরুদ্ধ করে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালককে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বেআইনিভাবে সরকারি কর্মকর্তাকে গ্রেফতারের যথাযথ ব্যাখ্যা এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার। এখানে তো একটা ভীতিকর পরিবেশ, বুঝতেই পারছেন। আমরা তো চিকিৎসা দিতে আসছি, আমরা চাই একটা ভীতিমুক্ত পরিবেশে চিকিৎসা দিতে। এখন যে আমি একটা রুগী আমাকে যদি এসে যদি বলে আমার রুগী অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে, ইনজেকশন দেন, আমি তো এখনো ইনজেকশনও আমি লিখবো না, কারণ আমি যদি আজকে ইনজেকশন লিখি তাহলে তো কালকে এখন আমাকেও হাত করা পড়াই নিয়ে চলে যাবে। প্রায় 4 ঘন্টা অবরুদ্ধ ছিলেন তিনি। এ সময় চিকিৎসকদের দাবি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন হাসপাতাল পরিচালক। আমাদের কিন্তু অফিসিয়ালি জানানো হয় না যে আপনাদের এই কর্মকর্তাকে আমরা অ্যারেস্ট করেছি। আমাদের স্টাফ, আমাদের নার্সরা, আমাদের ডাক্তাররা সবাই ক্ষুব্ধ। আমাদের ডাক্তার যাকে অ্যারেস্ট করা হয়েছে উনি যেন সুবিচার পান, তার প্রতি যেন কোনো অন্যায় না হয়। এরা সত্যের ভিত্তিতে সবকিছু ঘটে। এসপি আনিসুল করিমের হত্যার ঘটনায় ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান হাসপাতাল পরিচালক। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। নেই সরকারি কোনো অনুমোদন, নেই মাদক নিরাময়ের ন্যূনতম কোনো চিকিৎসা সেবা, তারপরেও নামকা বাস্তে চলছে দেশের অনেক মাদক নিরাময় কেন্দ্র। রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তেমনি 3টি প্রতিষ্ঠান সিলগালা করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই সময় এসব কেন্দ্রে গিয়ে দেখা যায় চিকিৎসার নামে রোগীদের শুধুই বন্দি রেখে অর্থ আদায় করত তারা। বিস্তারিত মাহমুদুল হাসানের রিপোর্টে। ছোট্ট এক ফ্লোরে গাদাগাদি করে রাখা অনেক রোগী, পরিবার থেকে বিচ্ছিন্ন এসব মানুষ এসেছিলেন মাদকের ভয়াল ছোবল থেকে মুক্ত হতে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। আমার সাথে খুব বাজে করা হইতো, তারপর আমাকে লাত্তি উঠছে, কালকে রাত্রে আমাকে মারা হয়েছিল, সবাই যে যাই পারতো লাত্তি উঠছে, কিল ঘুষি মারতো। তো জানে না যে এই জায়গায় এই অবস্থায় এই খাওয়ান দেয়, তাইলে তো আমাকে নিয়েই যেত। ফ্যামিলি আইলে উল্টা পাল্টা বুঝায় যে আপনার বাড়ি তো ভালো হয় নাই, ঠিক আছে, ওনাদের গেটের থেকে বিদায় করে দিত, দেখাও করতে দিত না আমাদের। যাত্রাবাড়ির মদিনা সেন্টার ও গ্রিন লাইফ মাদক নিরাময় কেন্দ্রে গিয়ে ধরা পড়ে নানা অসঙ্গতি। সরকারি অনুমোদন ছাড়াই চলছিল এসব প্রতিষ্ঠান, ছিল না ন্যূনতম চিকিৎসা ব্যবস্থাও। কোন ডাক্তার বা চিকিৎসা আমরা পাই নাই। ওই যে ঘুমেতে উঠতাম, নামাজ পড়াইতো, পরে আবার ঘুমাইতাম, আবার উঠা ওই প্রার্থনা এগুলো তো আর দিয়ে তো লাইফ হয় না। আমরা এখানে ভালো হওয়ার জন্য আসছিলাম, মূলত এখানে মেডিকেল ট্রিটমেন্টটা নাই। এমন 3টি মাদক নিরাময় কেন্দ্র সিলগালা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোগীদের স্বজনের জিম্মায় ছেড়ে দিয়ে আটক করা হয় 2 জনকে। ফেন্টালিন আমরা সেখানে পেয়েছি, কিন্তু তার অনুকূলে কোনো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স নাই। যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই তিনি অপারেশন কাজে ফেন্টালিন ব্যবহার করেছিলেন, সেজন্য ওই হাসপাতালের যিনি মালিক তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার বিরুদ্ধে আমরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছি। মাদকাসক্তদের চিকিৎসা নিয়ে প্রতারণা করা এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে বলে জানান অধিদপ্তরের কর্মকর্তারা। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। সন্ধ্যা সংবাদের পরে আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। রাজধানীতে বাস পোড়ানোর মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 জন নেতাকর্মীকে 5 জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজুলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট দ্বৈত বেঞ্চ এই জামিন আদেশ দেন। হাবিবুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। রোববার রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেন বিএনপির 150 শতাধিক নেতাকর্মী। পৃথক 16টি জামিন আবেদন করেন তারা।
বুধবার জামিন নিতে নেতাদের সাথে হাইকোর্টে আসেন বিএনপির কয়েকশো নেতাকর্মী। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ শুনানি শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সহ 120 জনকে আগাম জামিন দেন। 5 জানুয়ারি নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশও দেন হাইকোর্ট। আমাদের বিএনপি নেতাকর্মী, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আজকে আদালতের সামনে শরণাপন্ন হয়েছেন। আমরা খুশি এই মনে যে আজকে আমাদের নেতৃবৃন্দকে এই মিথ্যা হয়রানিমূলক মামলায় আগাম জামিন মঞ্জুর করা হয়েছে। বিএনপি নেতারা বলেন, বিএনপিকে হেয় প্রতিপন্ন করতেই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলা দেওয়া হয়েছে। মামলা হামলা করে বিএনপিকে দমন করা যাবে না বলেও মন্তব্য করেন তারা। বিএনপিকে নতুন করে দমন নিপীড়নের মাধ্যমে ঘরে তুলে দেওয়ার একটা ষড়যন্ত্র। গণতন্ত্রবিহীন রাষ্ট্রে ক্ষমতায় থাকতে হলে তাদের কাছে ছাড়া বিকল্প কোনো পথ নেই। এই সরকার এখন দিশাহারা হয়ে জনগণের উপর এক ধরনের খড়গ চালানোর চেষ্টা করছে। এটা একটা সম্পূর্ণ মিথ্যা ভুয়া একটি গায়েবী মামলা। আপনারা জানেন যে অতীতেও বিরোধী মতকে দমন করার জন্য এরকম বহু মামলা দেওয়া হয়েছে। এর আগে ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন ঢাকার বিভিন্ন স্থানে অন্তত 9টি বাসে আগুন দেওয়া হয়। ওই ঘটনায় 15টি মামলা হয়। এসব মামলায় হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, উপনির্বাচনে বিএনপির প্রার্থী জাহাঙ্গীর হোসেন, যুবদল ও ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ঢাকা মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বাস পোড়ানোর ঘটনায় সিসিটিভি পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মোট 37 জনকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। যারা বাসে আগুন দিয়েছে তাদের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে এবং যারা ঘটনাস্থলে ছিল না, গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে তাদের ইতিমধ্যেই আইনের আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। নৈরাজ্যের সাথে যারা জড়িত তাদের কোনো অবস্থাতেই ছাড় দেওয়া হবে না। যারা স্পটে গিয়ে বাসে আগুন দিয়েছে তাদের অনেকে গ্রেপ্তার হয়েছে। ঘটনাস্থলে না থাকলেও গ্রেপ্তারকৃতদের তথ্যের ভিত্তিতে এই পরিকল্পনার সাথে তারা জড়িত, তাদেরও আইনশৃঙ্খলা বাহিনী আইনের আওতায় আনছে। দেশ ক্রমেই গভীর সংকটের দিকে এগোচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দলের ফেসবুক পেজে সম্প্রচারিত এক ভার্চুয়াল আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব মনে করেন, সংকট থেকে কাটিয়ে উঠতে হলে মাওলানা ভাসানীর রাজনৈতিক প্রজ্ঞা স্মরণ করতে হবে। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি এই ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করে। পক্ষে কথা বলেন, তারা তাকে সবসময় বলেছেন তিনি আসলে একেবারে মৌলবাদী মানুষ। মাওলানা ভাসানী ধার্মিক ছিলেন, এটা একেবারে অসাম্প্রদায়িক ছিলেন। আজকে আমাদের যে গভীর সংকট, সেই সংকট থেকে কাটিয়ে উঠতে হলে আমাদের অবশ্যই মাওলানা ভাসানীকে অনুসরণ করতে হবে। প্রায় 31 ঘন্টা পর সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে। সন্ধ্যার পর জিন্দাবাজার, চৌহাত্তা, আম্বরখানা উপশহর, টিলা, গড়, শাহিদগাঁ, মদিনা মার্কেট সহ নগরীর বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ফিরেছে। পর্যায়ক্রমে বিচ্ছিন্ন থাকা অন্য এলাকাগুলোতেও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে কাজ চলছে। এর আগে টানা 23 ঘন্টা চেষ্টায় সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়। মঙ্গলবার সকাল 10:30টার দিকে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের আগুন লাগে। এতে উপকেন্দ্রটির 10টি ট্রান্সফরমারের মধ্যে 2টি পুড়ে যায়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো সিলেট বিভাগ। বিভিন্ন পরিষেবা বাধাগ্রস্ত হয়। সীমাহীন দুর্ভোগে পড়েন কয়েক লাখ মানুষ। এ বিষয়ে আরো তথ্য জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ রাসেল। রাসেল, কখন নাগাদ বিদ্যুৎ সংযোগ পুরোপুরি স্বাভাবিক হতে পারে, কি তথ্য আছে আপনার কাছে?
আসলে দীর্ঘ 31 ঘন্টা পর মহাবিপর্যয়ের পর আসলে স্বাভাবিক জীবনে ফিরে আসছে সিলেট, সময়ে সময়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে সিলেট। যদিও এখন পর্যন্ত পুরো নগরী এখন পর্যন্ত বিদ্যুতের আওতায় আসেনি। আমরা যতটুকু জানতে পেরেছি আসলে এই বিদ্যুৎ বিভাগের যে ফিড আছে 4টি ফিডের মধ্যে 2টি ফিড 1 এবং 2 যে ফিডের কিছু অংশ বা বেশিরভাগ অংশ এখন বিদ্যুতের আওতায় চলে আসছে। হয়তো আমরা সর্বশেষ জানতে পেরেছি দিনে দিনে তারা এই সর্বশক্তি দিয়ে বিদ্যুৎ বিভাগ কাজ করছে এবং হয়তো আমরা রাত 11টা 10টা 11টার মধ্যে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারবো, এরকম একটি অবস্থা। তবে এখন পর্যন্ত পুরো নগরী বিদ্যুতের অবস্থা আসলে বিদ্যুতের অবস্থা স্বাভাবিক হয়নি। তো তারা জানিয়েছে যে আসলে এই সতর্কতায় কাজ করছে। তো নগরীর সর্বশেষ অবস্থা যেখানে আমরা জিন্দাবাজার এলাকায় আমরা এখন দাঁড়িয়ে আছি, সেখানে বা আশপাশের এলাকায় এখন বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। এই হচ্ছে সর্বশেষ বিদ্যুতের আপডেট। ফিরে যাচ্ছি স্টুডিওতে পদ্মার কাছে। পদ্মা। রাসেল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিলেট থেকে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হওয়ার বিষয়ে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। দর্শক, নিশ্চয় সন্ধ্যা সংবাদে পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবারে করোনা পরিস্থিতির খবর। 2019 সালের 17 নভেম্বর চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম শুরু হয়েছিল কোভিড-19 সংক্রমণ, যা বৈশ্বিক মহামারীতে রূপ নিয়ে সারা বিশ্বকে বিপর্যস্ত করে তুলেছে। গেল মঙ্গলবার পূর্ণ হয়ে গেল এই মহামারীর 1 বছর। মৃত্যুর পাশাপাশি গোটা বিশ্বের অর্থনীতিকে বিপর্যয়ের মধ্যে ফেলে দিয়েছে এই মহামারী। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। এই আতঙ্ক থেকে কবে মিলবে চূড়ান্ত মুক্তি তা সবার কাছেই অজানা। ভাইরাসটির সঙ্গে মোকাবেলা করতে করতে পেরিয়ে গেল 1 বছর, কিন্তু শতভাগ নিরাপদ ভ্যাকসিনের দেখা মেলেনি এখনও। ফলে কোভিড-19কে সঙ্গে নিয়েই জীবন পার করছে বিশ্ব। ঠিক 1 বছর আগে 17 নভেম্বর চীনের উহানে হানা দিয়েছিল এই মরণঘাতী রোগ। ভয়ানক এই ভাইরাসের সংক্রমণের ইঙ্গিত আগেই দিয়েছিলেন লি ওয়েনলিয়াং নামের এক চীনা চিকিৎসক। তবে তাতে প্রশাসন কর্ণপাত করেনি বলেই উঠে অভিযোগ। পরবর্তীতে আক্রান্ত ও মৃত্যু বাড়তে থাকায় নতুন এই ভাইরাস সংক্রমণের ঘোষণা দেয় চীনা সরকার। বিভিন্ন প্রদেশে দেয়া হয় লকডাউন। তবে ততদিনে লাগাম ছাড়া হয়ে যায় এই ভাইরাস। ইউরোপ, এশিয়া ও আমেরিকা মহাদেশে শুরু হয় সংক্রমণ। করোনার হটস্পটে পরিণত হয় ইতালি, স্পেন, ফ্রান্স, ব্রিটেন, রাশিয়া। পরিস্থিতির গুরুত্ব বুঝে 11 মার্চ কোভিড-19কে মহামারী হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর তারপর থেকেই সময় গড়ানোর পাশাপাশি এই সংক্রমণ আরও তীব্র আকার ধারণ করেছে। অর্থনীতির পাশাপাশি শিক্ষা ব্যবস্থা, কর্মসংস্থান সবকিছুই এলোমেলো করে দিয়েছে। বেকারত্ব বরণে বাধ্য হয়েছে কোটি কোটি মানুষ। ঠিক কোন উৎস থেকে সূত্রপাত হয়েছিল এই ভাইরাসের তা নিয়ে এখনও রয়ে গেছে ধোঁয়াশা। প্রকৃত তথ্য হয়তো অনেকটাই সহায়ক ভূমিকা রাখত গবেষণায়। এখন পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে 5.5 কোটির বেশি মানুষ, আর প্রাণহানি হয়েছে 13 লাখের বেশি। মহামারী মোকাবেলার জন্য টিকা আবিষ্কারের লক্ষ্যে দিনরাত অক্লান্ত পরিশ্রম করছেন সারা বিশ্বের বিজ্ঞানীরা। প্রতিষেধক তৈরির প্রায় শেষ পর্যায়ে থাকার দাবিও করেছে অনেকেই। কবে নাগাদ পাওয়া যাবে সে কাঙ্ক্ষিত বস্তু, সেদিকেই এখন সবার নজর। নিবিড় আমিন, নিউজ 24। এদিকে দেশে করোনায় আরো 21 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়ালো 6275 জনে। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 16,469টি, এর মধ্যে নতুন শনাক্ত 2,111 জন। এ পর্যন্ত মোট শনাক্ত 4,38,795 জন। নতুন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,893 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 3,54,788 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। চীনের তৈরি ভ্যাকসিন সিনোভ্যাক নিরাপদ ও যথেষ্ট কার্যকর বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক সংবাদ সম্মেলনে জানান, তাদের উদ্ভাবিত সিনোভ্যাক খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতাকে উজ্জীবিত করে। যুক্তরাষ্ট্রের জনসন অ্যান্ড জনসনের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন আগামী ফেব্রুয়ারির মধ্যে মার্কিন অনুমোদনের জন্য প্রয়োজনীয় তথ্য জোগাড় সম্ভব হবে বলে প্রত্যাশা করছে। এছাড়া বিপুল পরিমাণে কোভিড-19 অ্যান্টিবডি চিকিৎসা উৎপাদনের প্রাথমিক পরীক্ষা সম্পন্ন করেছে রেজিওনেরন ফার্মাসিউটিক্যালস। সংবাদের রিপোর্ট জানিয়েছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ।
যুক্তরাষ্ট্র তার স্বমহিমায় ফিরতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার বিশ্ব নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট্রকে পুনর্গঠনের অঙ্গীকার করেন তিনি। এদিকে নিশ্চিত মসনদ ছাড়তে হবে জেনেও দাপ্তরিক কার্যক্রমে বিন্দুমাত্র পরিবর্তন আনেননি প্রেসিডেন্ট ট্রাম্প, বরং ভোট জালিয়াতির অভিযোগের বিরোধিতার জেরে এবার শীর্ষ নির্বাচন কর্মকর্তা ক্রেস ক্রেপসকে বরখাস্ত করেছেন তিনি। সেই সঙ্গে আফগানিস্তান ও ইরাক থেকে মার্কিন সৈন্য ফিরিয়ে আনার তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক শিশু নিহত এবং আরও 5 জন আহত হয়েছে বলে বুধবার প্রতিবেদন প্রকাশ করেছে ইউরোনিউজ। জানায় মঙ্গলবার বাগদাদের সুরক্ষিত এলাকা হিসেবে পরিচিত গ্রিন জোনে 4টি রকেট ফেলা হয়, যেখানে মার্কিন দূতাবাস সহ অন্যান্য বিদেশি মিশনের অবস্থান ছিল। আর বাগদাদের জন্য এলাকায় ফেলা হয় অপর 3টি রকেট। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। করোনা মহামারীতে 21,000 পাউন্ডের আর্থিক প্যাকেজ সামলাতে বিদেশি অনুদান থেকে 500 কোটি পাউন্ড সহায়তা কমানোর পরিকল্পনা করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। এই অনুদান 0.5% নামিয়ে আনা হচ্ছে বলে তথ্য দিয়েছে ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাক। বিবিসি জানায় 2022 সালের মধ্যে আবারও বৈদেশিক অনুদান 0.7% ফিরিয়ে আনার পরিকল্পনা সরকারের রয়েছে বলে মন্তব্য করেছেন সুনাক। যুক্তরাজ্য প্রতি বছর মোট জাতীয় আয়ের 0.7% বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে উন্নয়ন সহায়তা দেয়। ক্রিকেটারদের হুমকির ব্যাপারে উদ্বিগ্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি সাকিব ইস্যুতে নড়ে চড়ে বসেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক এই সংস্থা। সাকিবের নিরাপত্তায় দেওয়া হয়েছে গানম্যান। এদিকে করোনা নেগেটিভ হবার পর আজ প্রথমবারের মতো মাঠে অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। নিষেধাজ্ঞা থেকে ফিরেই বরাবরের মতো দেশের ক্রিকেটীয় বিতর্কের মধ্যমণি সাকিব আল হাসান ভারতে কালী পূজায় অতিথি হিসেবে যোগ দিয়ে যে সমালোচনার জন্ম দিয়েছেন তা ক্ষমা প্রার্থনার পরেও পুরোপুরি স্বাভাবিক হয়নি। অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। তবে সাম্প্রতিক এই বিষয়টি বেশ গুরুত্বের সাথেই নিয়েছে বিসিবি। সাকিবের নিরাপত্তায় আজ মিরপুরে দেখা মিলল গানম্যানের। বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনও জানিয়েছেন পরিস্থিতি নজরে রাখছেন তারা। অবশ্যই বিষয়টা একটা উদ্বেগজনক। বিষয়টা জানার পরে তৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা সংশ্লিষ্ট যারা সরকারের ল এনফোর্সমেন্ট এজেন্সি আছে তাদেরকে আমরা বলেছি এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা গ্রহণ করেছেন। এদিকে আগামী বছর জানুয়ারি ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ হোম সিরিজ খেলবে বাংলাদেশ। করোনা মহামারীতে স্বাস্থ্যগত নিরাপত্তায় একটা টেস্ট কমানোর বিষয়ে অনুরোধ মিলেছে উইন্ডিজ বোর্ডের তরফ থেকে। বায়োবাবলের সময়টা থাকাটা যেহেতু একটু চ্যালেঞ্জিং, সো ট্যুরের সময়টা কমিয়ে নিয়ে আসা যায় কিনা, সেই ক্ষেত্রে এটা একটা অপশন যে যদি একটা টেস্ট ম্যাচ কমিয়ে সিরিজটাকে আরেকটু শর্ট করা যায়। সো এটা একটা অপশন, এটা নিয়ে আলোচনা হচ্ছে, বাট এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কিছুদিন আগেই জানা গেছে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে ইংল্যান্ড, যেখানে কোয়ারেন্টিন ইস্যুতে বেশ ছাড় পাচ্ছে জো রুটরা। এমন ঘটনায় সমালোচনা মুখর বাংলাদেশের ক্রিকেট ভক্তরা, কারণ এমন শিথিলতা যে তামিম মুশফিকদের বেলায় দেখায়নি লঙ্কান বোর্ড। বিসিবি অবশ্য ব্যাপারটিকে দেখছে ভিন্নভাবে। এখন হয়তো সিচুয়েশনটা তাদের পক্ষে থাকার কারণে বা দেশের কোভিড-19 সিচুয়েশনটা তাদের পক্ষে থাকার কারণেই হয়তো তারা এটা করতে পেরেছে। এদিকে আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে 5 দলের বঙ্গবন্ধু টি-20 কাপ। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বিসিবি ও ক্রিকেটাররা। করোনা নেগেটিভ হবার একদিন পর আজ প্রথমবারের মতো মিরপুরের শেরে বাংলায় অনুশীলন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গা গরম করেছেন তাসকিন, মুস্তাফিজ, সৌম্য ও সাইফরাও। পার্থ বণিক, নিউজ 24। দর্শক শেষ করছে এখনকার নিউজ 24 সংবাদ। সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।